হ্যালো। তো দেখো আজকে আমরা গস থিওরাম বা গস লটা আমরা ডিসকাস করব এবং তার অ্যাপ্লিকেশনস। ওকে, ইলেকট্রিক ডাইপোল অবধি আমাদের অলরেডি হয়ে গেছে ফর সেমিস্টার 3। এবং সিলেবাসটা আমি প্রথম থেকেই বলছি, আমি এমনভাবে ডিজাইন করেছি যে ইট ইজ নট অনলি ইউজফুল ফর সেমিস্টার 3 বাট অলসো ফর জেই অ্যান্ড নেট। ওকে, তো দেখো আজকে আমরা গস থিওরাম সম্পর্কে পড়ব এবং গস থিওরামের কয়েকটা অ্যাপ্লিকেশন সম্পর্কে পড়ব। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমরা আমার অ্যাপসটা ডাউনলোড করতে চাইলে অ্যাপসটা ডাউনলোড করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নিট, জেই সমস্ত কিছু যে কোর্সেস রয়েছে সেমিস্টার 3 সেমিস্টার 1 সমস্ত কিছু রয়েছে, তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে। তো সেটা আমি লিঙ্কে দিয়ে দেবো ডেসক্রিপশানে। ওকে, তো চলো আজকে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। সেটা হচ্ছে যে গস থিওরাম বা গস ল। তো গস ল বুঝতে গেলে তোমাকে কয়েকটা বেসিক বিষয় সম্পর্কে জানতে হবে। আমি ম্যাথামেটিক্যাল টুলসও বলতে পারি, যেমন ধরো এরিয়া ভেক্টর আসলে কি, মানে এখানে এরিয়াকে আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ট্রিট করব। তো কীভাবে আমরা সেটাকে ট্রিট করব সেই বিষয়টা সম্পর্কে আমি একটু তোমাদেরকে বলতে চাইব। মনে করো সাপোজ আমার কাছে একটা যে কোনো ওপেন এরিয়া রয়েছে, সাপোজ ফর এক্সাম্পল এটা একটা মনে করো এরিয়া। ওকে, এবং এই যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটার যে ম্যাগনিটিউড মানে যে ক্ষেত্রফলটা সেটা আমি সাপোজ আমি বলছি এস। তো এই এসের অভিমুখ কোন দিকে হবে, ডাইরেকশন কোন দিকে হবে? যদি আমরা এরিয়াকে একটা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ট্রিট করি তাহলে এর একটা ডাইরেকশন হবে। তো সেই ডাইরেকশনটা ডিফাইন করা হয় এই যে প্লেনটা রয়েছে এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, মানে এই বরাবর। মনে করো সাপোজ আমি বললাম এন ক্যাপ। সো এন ক্যাপ ইজ দ্য ডাইরেকশন অফ দিস এরিয়া ভেক্টর। এবং এই ক্ষেত্রে আমরা এর যে বাউন্ডারিটা সেটা আমরা এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ বলবো। সো ইফ দ্য বাউন্ডারি ইজ রানিং অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো তাহলে আমরা যদি আমাদের হাতটাকে এইভাবে করি, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে বুড়ো আঙুলটা উপরের দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এন ক্যাপটাকে ধরবো পজিটিভ ডাইরেকশন। আদারওয়াইজ এন ক্যাপ নিচের দিকে কখনো যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তখন এন ক্যাপটাকে নিচের দিকে ধরবো। তো স্পেশালি ফর ওপেন সারফেস ইট উইল বি আউটওয়ার্ডস। কিন্তু আউটওয়ার্ডস কোন দিকে হবে সেইটা ডিপেন্ড করবে কার উপরে, না এই বাউন্ডারিটা কীভাবে কীভাবে রয়েছে, কোন ডাইরেকশন আমরা এই বাউন্ডারিটাকে ধরছি। ক্লিয়ার? কিন্তু ক্লোজ সারফেসের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। প্রথমে আমি ওপেন সারফেসের ক্ষেত্রে ব্যাপারটা বলে নিই। তাহলে এটা যদি এস হয় তাহলে এস ভেক্টরকে আমরা বলতে পারি, দেখো এস ভেক্টর ক্যান বি রিটেন এজ এস ইন্টু এন ক্যাপ, তাই নয় কি? সো এস ভেক্টর ক্যান বি রিটেন এজ এস ইন্টু এন ক্যাপ। যে কোনো ভেক্টরকে আমরা তার ম্যাগনিটিউড ইন্টু তার ডাইরেকশন বলতে পারি। ক্লিয়ার? এবার দেখো যদি মনে করো সাপোজ এটা ক্লোজ সারফেস হয়, তো ক্লোজ সারফেস কীরকম হতে পারে? ক্লোজ সারফেস একটা মনে করো এইরকম ধরনের, আমি যদি এই স্কোয়ার প্লেটগুলোকে নিতে থাকি দিয়ে যদি আমরা কিউব তৈরি করি, তো সেটাও তো একটা ক্লোজ সারফেস আমরা বলতে পারি। তার যে 6টা সারফেস থাকবে সেই সারফেসগুলো কী সারফেস হবে? ক্লোজ সারফেস হবে। ভেরি সিম্পল। দেখো তাহলে এই যে আমি কিউবটা ড্র করছি, এই কিউবটার যে সারফেসগুলো রয়েছে সেগুলো ক্লোজ সারফেস, কারণ একটা ভলিউমকে ক্লোজ করে রেখেছে। তো এই সারফেসগুলোর ডাইরেকশন আমরা কীভাবে পাবো? তো এই ক্ষেত্রে কিন্তু সবসময় ডাইরেকশনটা ভেরি ইজি, সবসময় ডাইরেকশনটা আউটওয়ার্ড ফ্রম দিস সারফেস হবে। এবং এই ক্ষেত্রে আউটওয়ার্ডস ডিফাইন করা খুব ইজি, কারণ ভেতর দিকে দেখো ইনওয়ার্ডস যেদিকে ভলিউমটা রয়েছে, তাহলে এই সারফেসের জন্য আউটওয়ার্ডস এইদিকে হবে, 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 এই সামনের সারফেসের জন্য আউটওয়ার্ডস এইদিকে হবে, পিছনের সারফেসের জন্য আউটওয়ার্ডস পিছন দিকে হবে। তো এইভাবে কিন্তু আমরা দেখাতে পারি। সিমিলারলি মনে করো ফর এক্সাম্পল যে আমাদের কাছে একটা ওপেন সারফেস তো ক্লোজ সারফেস তো রয়েছে, কিন্তু মনে করো সাপোজ এই ধরনের একটা ক্লোজ সারফেস রয়েছে, বিভিন্ন জায়গায় ডাইরেকশন বিভিন্ন। এইখানে কী হচ্ছিল দেখো, একটা পার্টিকুলার সারফেসের এই পুরো সারফেসটাতে সব জায়গাতে একই ডাইরেকশন ছিল, আবার এইটাতেও সব জায়গাতে একই। কিন্তু এখানে দেখো যদি আমরা এইখানটাতে বলি, এইখানটা যদি আমরা একটা আউটওয়ার্ডস বলি, স্মল সারফেস যদি আমরা বলি ডিএস, তার যদি আউটওয়ার্ডস নর্মাল বলি সেটা এই বরাবর হবে এনকে। কিন্তু আবার দেখো যদি এইখানে ধরি তার ক্ষেত্রে কিন্তু এই বরাবর হবে এনকে। তো এই ধরনের সারফেসের ক্ষেত্রে আমরা স্মল এরিয়া এলিমেন্ট যেটা ডিএস ডিফাইন করি, এবং সেক্ষেত্রে আমরা বলবো ডিএস ভেক্টর ইকুয়াল টু its magnitude and its unit vector n cap. So this is how we can define area vector. Clear? তো ক্লোজ সারফেসের ক্ষেত্রে এবং যদি নন ইউনিফর্ম ক্লোজ সারফেস হয় সেক্ষেত্রে আমি এইভাবে বলবো, আদারওয়াইজ ক্লোজ সারফেস এরকমই হতে পারে। ক্লিয়ার? বা একটা কমপ্লিট স্ফিয়ারও হতে পারে, কমপ্লিট স্ফিয়ার মনে করে হলো, তাও কিন্তু বিভিন্ন জায়গাতে কী হবে দেখো বিভিন্ন হবে নর্মাল। ওকে, নেক্সট দেখো আমরা দেখবো যেটা গস হলো পড়তে গেলে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তো ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন কী ভালো করে বুঝো। যখন আমরা ইলেকট্রিক ফিল্ড পড়িয়েছিলাম তখন মনে আছে কি ইলেকট্রিক ফিল্ডের আমরা যে ডেফিনেশন দিয়েছিলাম ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, মানে তড়িৎ বলরেখার সাহায্যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন কী ছিল ইন টার্মস অফ তড়িৎ বলরেখা। মনে করে দেখো
যে একক ক্ষেত্রফলে লম্বভাবে যতগুলো বলরেখা গমন করবে, তাই তো, একক ক্ষেত্রফলে লম্বভাবে, তার মানে কি নাম্বার অফ ফিল্ড লাইন্স, দেখো নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং, ফিল্ড লাইন্স পাসিং নর্মালি পার ইউনিট এরিয়া, নর্মালি পার ইউনিট এরিয়া। তো একক ক্ষেত্রফলে পার ইউনিট এরিয়াতে লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা গমন করবে সেটাই হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফ্লাক্স না ইলেকট্রিক ফিল্ড। তার মানে এটা ই, ম্যাগনিটিউড অফ ই। এখন আমার কাছে মনে করো একটা সারফেস আছে, ফর এক্সাম্পল, ভালো করে বুঝো। সো দিস ইজ আ সারফেস, সারফেসটা আমি একটু আগে ড্র করেছিলাম, এটা আমার একটা সারফেস রয়েছে, আমি এভাবে দেখাতে পারি এখানে জাস্ট, এটা আমার একটা সারফেস রয়েছে, ওকে, এটা একটা সারফেস রয়েছে, ভালো করে বুঝো। এবার দেখো এই সারফেসে যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, ইলেকট্রিক ফিল্ড মানে এখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে, তো সেই বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স যেগুলো আছে, তো সেগুলো মনে করে এইভাবে রয়েছে, দিস আর দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ওকে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এই ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো পাস করছে এই সারফেসটাকে। তাহলে এই সারফেসটাকে যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পাস করছে, লম্বভাবে পাস করছে, লম্বভাবে পাস করছে, তো তাই যদি এটা লম্বভাবে পাস করে ভেবে দেখো, তাহলে এরিয়া ভেক্টর ডাইরেকশন আর ই ভেক্টর ডাইরেকশন একই, কারণ এরিয়া ভেক্টর ওইখানে এই দিকে হবে এন ক্যাপ, তাহলে এরিয়া ভেক্টর ডাইরেকশন আর ই ভেক্টর ডাইরেকশন ইন দ্য সেম ডাইরেকশন আছে। তাহলে এখানে একক ক্ষেত্রফলে মানে লম্বভাবে যেহেতু, তাহলে একক ক্ষেত্রফলে যতগুলো বলরেখা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র। এখন এই পুরো ক্ষেত্রফলটাতে লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা গমন করবে সেটাই ইলেকট্রিক ফ্লাক্স, ভালো করে বোঝো। এই পুরো ক্ষেত্রফলটাতে মানে এই ক্ষেত্রফল যদি এস হয়, তাহলে এস ক্ষেত্রফলে যতগুলো তড়িৎ বলরেখা গমন করবে, তাহলে টোটাল নাম্বার অফ ফিল্ড লাইন পাসিং থ্রু দ্য সারফেস নর্মালি, টোটাল, এটা কিন্তু পার ইউনিট এরিয়াতে, টোটাল নাম্বার অফ field lines, electric field lines obviously, field lines passing through the whole surface, passing normally through the whole surface, through the entire surface, entire surface, পুরো সারফেসটাতে যদি যায় তাহলে সেটা কত হবে, তাহলে একক ক্ষেত্রফলে যদি ই নাম্বার বলে রেখা যায়, তাহলে এস ক্ষেত্রফলে নিশ্চয়ই ইএস নাম্বার বলে রেখা যাবে, সেটাই হচ্ছে যে ইলেকট্রিক ফ্লাক্স বা ফাই। সো দিস ইজ ডিফাইন্ড অ্যাট ফাই, দিস ইজ ভেরি ইনিশিয়াল ডেফিনেশন ইউ ক্যান সে, একদম বেসিক বোঝার জন্য, ভেরি স্পেশাল কেস, ই ইন্টু এস, কি এস ক্ষেত্রফলে যতগুলো বলে রেখা যাবে, একক ক্ষেত্রফলে ই, এস ক্ষেত্রফলে ইএস। এইখান থেকে আমরা সিম্পলি 5 ইউনিট ডাইমেনশনটা একটু ডিফাইন করে নিই। তাহলে 5 যদি আমরা এসআই ইউনিট বলি ভেবে দেখো, তাহলে ই কত হয় নিউটন পার কুলম, ইন্টু এস হচ্ছে যে মিটার স্কোয়ার, তাহলে এটা আমরা বলবো নিউটন কুলম ইনভার্স মিটার স্কোয়ার। এটা একটা অন্য ইউনিটও আছে, ইলেকট্রিক ফিল্ডে যখন আমরা ইউনিটটা ভোল্ট পার মিটার লিখব, পরে আমরা দেখব যখন আমরা পোটেনশিয়াল পড়ব, তাহলে ভোল্ট পার মিটার ইন্টু মিটার স্কোয়ার, তাহলে মিটার মিটার ক্যান্সেল হয়ে গেলে দিস ইজ ভোল্ট মিটার, ওকে। আর এর যদি আমরা ডাইমেনশন ডিফাইন করতে চাই, you can also define dimension of this phi, and that will be basically phi in SI, sorry only dimension। तो E का डायमेंशन की बोलो, ये डायमेंशन की है फोर्स अपन चार्ज, एम एल टी इनभार्स 2 अपन चार्ज की चलो बोलो आई इंटू टी इंटू एरिया की होबे एल स्क्वायर। তাহলে এটা যদি আমরা দেখি তাহলে এম এল কিউব টি ইনভার্স 3 आई इनभार्स বা ए इनभार्स অনেক সময় এটা লেখা হয়, দিস ইজ দ্য ডাইমেনশন। ক্লিয়ার, ইউনিট ডাইমেনশন ইলেকট্রিক ফ্লাক্সের। এইবারে দেখো মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আমরা যে ইলেকট্রিক ফ্লাক্সের কথা বলছি, এটা একটা একদম স্পেশাল কেস নিয়েছি, আমি প্রথমেই বললাম একদম স্পেশাল কেস নিয়েছি। কিন্তু যদি মনে করো আমি একটু যদি সামান্য চেঞ্জ করি বিষয়টাকে, সামান্য চেঞ্জ করি, কীরকমভাবে চেঞ্জ করব, আমি সারফেসটাকে একই রাখছি, সারফেসটাকে তো একই রাখছি, কিন্তু মনে করো যে ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশানটা রয়েছে, সেই ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশানটা বা ইলেকট্রিক ফিল্ড লাইন্সের যে ডাইরেকশানটা, সেইটা মনে করো এই বরাবর আছে, সেইটা মনে করো এই বরাবর আছে, দিজ আর দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাসিং থ্রু দিস এরিয়া। সো দিস ইজ ই ভেক্টর। তাহলে বলো যদি আমরা এখানে এস ভেক্টরের কথা বলি,
মানে এর যে পারপেন্ডিকুলার টু দিস সারফেস, নর্মাল টু দিস সারফেস এস ভেক্টর, সেটা তো এই সারফেসটার সঙ্গে এরকমভাবে হবে। সাপোজ দিস ইজ দ্য এন ক্যাপ ফর এক্সাম্পল, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এন ক্যাপ অ্যান্ড ইজ ফাই। সাপোজ ফাই তো ইলেকট্রিক ফ্লাক্স বলেছি, থিটা বলছি। সো থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড এন ক্যাপ। তো এইখানে দেখো, যেহেতু ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো নর্মালি পাস করছে না, তাহলে আমরা এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলোকে ধরতে পারবো না, কারণ অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন ইট শুড পাস নর্মালি। তাহলে ই এর যে নর্মাল কম্পোনেন্ট, মানে ই এর যে এই বরাবর কম্পোনেন্ট, সেইটা আমাকে নিতে হবে। তাহলে এই বরাবর ই এর কম্পোনেন্ট কত হবে বলো, ই কস থিটা। ভেবে দেখো, সো ই কস থিটা ইজ দ্য কম্পোনেন্ট অ্যালং এন ক্যাপ। তাহলে এইখানে যে ফাইটা হবে, সেই ফাইটা কিন্তু হয়ে যাবে ই কস থিটা ইন্টু এস। এখানে যেমন ই ইন্টু এস হচ্ছিল, কারণ নর্মাল কম্পোনেন্টটা ই ছিল, তাহলে এইখানে হয়ে যাবে সেটা ই কস থিটা ইন্টু এস, ই কস থিটা ইন্টু এস। তার মানে এটা হয়ে গেল দেখো ই এস কস থিটা, একবার বুঝো। সো দিস ইজ নাথিং বাট ই এস কস থিটা। তো এটাকে যখন আমরা ই এস কস থিটা বলছি, তখন আমরা এখানে কী লিখতে পারবো, ই ডট এস। সো ইট ইজ সিম্পলি ই ডট এস, ইউ ক্যান সি। সো phi is nothing but E dot S. So this is the dot product between E and S, so it is obviously scalar quantity. এবং দেখো থিটা যদি 0 হয়, তাহলে E ভেক্টর ডাইরেকশন এইদিকে হবে, এবং সেক্ষেত্রে সিম্পল ES চলে আসবে। বোঝাতে পারলাম বিষয়টা? তাহলে এই বিষয়টা যেটা আমরা করছি সবসময়, এটা আমরা একটা ওপেন সারফেসের ক্ষেত্রে করছি, কিন্তু ক্লোজ সারফেস হলে বিষয়টা কী হবে দেখো। ক্লোজ সারফেস হলে বিষয়টা কিন্তু আর একটু অন্যরকম হবে, আরও মোর জেনারেল হবে। তো ক্লোজ সারফেস বলতে, যদি মনে করো আমি একটু আগে এরকম দেখাচ্ছিলাম যে এইটা মনে করো আমার কাছে একটা ক্লোজ সারফেস রয়েছে, তো এইখানে আমি একটা ক্ষুদ্র মনে করো এরিয়ার কথা বলছি ডিএস, তো যে ডিএসের ডাইরেকশন হচ্ছে মনে করো এই বরাবর এন ক্যাপ, কিন্তু এইখানে যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স যে বরাবর পাস করছে সেটা মনে করো এইটা। সো ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা অ্যান্ড দিস ইজ ডিএস, তাহলে এখানে দেখো স্মল যে ইলেকট্রিক ফ্লাক্স হবে ডি ফাই এখানে, তো এখানে ডি ফাই কত হবে, সো ডি ফাই উইল বি ই ডট ডিএস, ই এবং ডিএস এর ডট প্রোডাক্ট হবে। এখানে যেমন ই ডট এস হচ্ছিল, তাহলে ই ডট ডিএস হয়ে যাবে। এখন যদি আমি এই সম্পূর্ণ সারফেসটাতে ইলেকট্রিক ফ্লাক্স নির্ণয় করতে চাই, তাহলে আমাকে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। দ্যাট ইন্টিগ্রেশন ইজ ইন্টিগ্রেশন থ্রু আউট দ্য সারফেস, ওই জন্য এটা অনেক সময় সারফেস ইন্টিগ্রেশন বলা হয়। সো দিস ফাই উইল বি নাও সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস, সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস। সো দিস ইজ ফাই, বা আমরা বলতে পারি ইলেকট্রিক ফ্লাক্স, দ্যাট ইজ ই ডট ডিএস। ক্লিয়ার? এবং দেখো এই যে ইলেকট্রিক ফ্লাক্সের এক্সপ্রেশনটা, এটা মোর জেনারেল এক্সপ্রেশন। তাহলে সবচাইতে যদি আমরা সিম্পল এক্সপ্রেশন বলি, কী ছিল, ফাই ইকুয়াল টু ইএস। সবচাইতে প্রথমে যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছিলাম দেখো এইটার ক্ষেত্রে, সেটা হচ্ছে এই ডায়াগ্রামটা অনুযায়ী ফাই ইকুয়াল টু ইএস, দ্যাট ইজ মোর সিম্পল এক্সপ্রেশন হোয়েন থিটা ইজ 0, ই অ্যান্ড এস ইজ ইন দ্য সেম ডাইরেকশন। এইখানে আমরা কী পেলাম, ইএস কস থিটা ই ডট এস পাচ্ছি, মোর জেনারেল, এখানে সবচাইতে বেশি জেনারেল। সো দিস ইজ the expression, this is equation number 1, we can write, this is equation number 2, and this is equation number 3. Clear? তো এরিয়া ভেক্টর এবং ইলেকট্রিক ফ্লাক্স দেখো, প্রথম এরিয়া ভেক্টর পড়লাম, এরিয়া ভেক্টর বুঝলে আমরা ইলেকট্রিক ফ্লাক্স বুঝতে পারবো। ইলেকট্রিক ফ্লাক্স এবং এরিয়া ভেক্টর যদি বুঝতে পারি, তাহলে আমরা গস থিওরাম বুঝতে পারবো। কিন্তু গস থিওরামটাকে যদি আমরা প্রুফ করতে চাই, তাহলে আমাদের আরেকটা ম্যাথমেটিক্যাল বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। আরেকটা ম্যাথমেটিক্যাল বিষয় আমাকে জানতে হবে, সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। না হলে কিন্তু আমি গস থিওরামের যে ডেরিভেশনটা, সেই ডেরিভেশনটাতে আমার অসুবিধা হবে। ওকে, তো সেইটা কীরকম দেখো, আমি ডেরিভেশনটা করাচ্ছি বাস কনসেপ্ট পারপাসে, কারণ তোমাদের যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন, এই ডেরিভেশনটা অতটা প্রয়োজন নেই, কিন্তু সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট একটু জেনে রাখা দরকার এখানে, ঠিক আছে। সো হোয়াট ইজ সলিড অ্যাঙ্গেল ভেবে দেখো, বাস আমি একটু বোঝানোর চেষ্টা করি। তো তোমরা এর আগে যেটা পড়েছো সেটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল। তোমরা অলরেডি কিন্তু তোমাদের প্লেন অ্যাঙ্গেল সম্পর্কে কনসেপ্ট অলরেডি রয়েছে। প্লেন অ্যাঙ্গেল কি বলো, যেটাকে আমরা সিম্পল কোণ বলে যাই, কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, যেটা আমরা বলি সিম্পল আর্ক আপন রেডিয়াস। তো এটা মনে করো একটা আর্ক রয়েছে যে কোনো, ফর এক্সাম্পল যার এল লেন্থের একটা আর্ক রয়েছে, এর মনে করো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে থিটা, এবং এর রেডিয়াস যদি আর হয়, তাহলে আমরা এখানে থিটা ডিফাইন করি এল আপন আর। বুঝো, থিটা ইজ ডিফাইন্ড এজ এল আপন আর, দ্যাট ইজ সিম্পল, দিস ইজ দ্য ডেফিনেশন, থিটা ইকুয়াল টু এল আপন আর, থিটা ইজ ডিফাইন্ড এজ এল আপন আর। সিমিলারলি সলিড অ্যাঙ্গেলের ডেফিনেশন আমরা কী বলবো, যদি এটা একটা আর্কের পরিবর্তে একটা মনে করো সারফেসের অংশ হয়, ফর এক্সাম্পল দিস ইজ আ পার্ট অফ আ সারফেস, ক্লিয়ার? তাহলে এর সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, সেটা 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল হবে,
দিস ইজ 2D ইন আ প্লেন। এটা বুঝতে পারছো? তুমি এটাকে একটা ফুটবলের একটা শেপ ভাবো, ফুটবলে যদি একটা শেপ হয়, সেই ফুটবলের শেপটা তার সেন্টার যে অ্যাঙ্গেলটা করছে 3 ডাইমেনশন, এই কোণটাকে আমরা কি বলবো? ঘন কোণ। তো দেখো এইটা যদি খুব ক্ষুদ্র অংশ হয়, একটা টোটাল মনে করো একটা কমপ্লিট যে ক্লোজ কার্ভ ছিল তার একটা পার্ট মনে করো এটা, তাহলে সেটাকে আমরা ডিএল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তখন এই অ্যাঙ্গেলটাকে আমরা ডি থিটা বলতে পারি। সেক্ষেত্রে ডি থিটা ইকুয়াল টু ডিএল আপন আর বলবো। এইটার ক্ষেত্রে সিমিলারলি এই অংশটা যদি একটা ক্ষুদ্র সারফেস হয় ডিএস, তাহলে এটাকে আমরা ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা বলবো। এটা যদি রেডিয়াস আর হয়, এবং ইফ দিস ইজ এ পার্ট অফ, ভালো করে বলছি, ইফ দিস ইজ এ পার্ট অফ স্ফিয়ার, if we consider this is a part of sphere, then this will be simple, this d omega is simple ds upon r square. Similarly এইটা কি part of circle, this is part of circle, then only we can write d theta equal to dl upon r. Similarly if this is part of sphere, then we can write d omega equal to ds upon r square. So as this is 1 by r is proportional to, this is 1 by r square proportional to. ভালো করে বোঝো বিষয়টা, ক্লিয়ার এইখানে অবধি? এইবারে দেখো এইখানে একটা মেন বিষয় হচ্ছে যে যদি মনে করো ফর এক্সাম্পল এইটা পার্ট অফ স্ফিয়ার না হয়, তাহলে সেক্ষেত্রে আরকেপ এবং ডিএসি যে ডাইরেকশন একই হবে না। এইখানে দেখো, এইখানে যদি আমরা বলি যে আরকেপের ডাইরেকশন, এখান থেকে সিম্পল যদি এখানে একটা লাইন টানি, বা এনকেপ আমরা যাই বলি না কেন, এনকেপ ইজ আরকেপ বেসিক্যালি, এবং ডিএসের ডাইরেকশন এইটা ভেবে দেখো, তাহলে আরকেপের ডাইরেকশন এবং এনকেপের ডাইরেকশন সেম, ভেবে দেখো। কিন্তু যদি এটা সেম না হয়, মানে মনে করো ফর এক্সাম্পল আমি বলছি এইখানেই এই ডায়াগ্রামটাকে যদি আমি মডিফাই করি, এইভাবে বলি যে সাপোজ দিস সারফেস ইজ সামথিং লাইক দিস, এরকম টাইপের সারফেসটা রয়েছে, তাহলে দেখো এর যে আর ক্যাপের যে ডাইরেকশন সেটা এন ক্যাপের দিকে না থেকে, বা এর এন ক্যাপের যে ডাইরেকশন সেটা আর ক্যাপের দিকে থাকবে না, তো সেই ক্ষেত্রে এই ডাইরেকশনটা এন ক্যাপ এইদিকে হয়ে যাবে। ভেবে দেখো আর ক্যাপ এইদিকে রয়েছে, কিন্তু মানে পজিশন অফ দিস পয়েন্ট, পজিশন ভেক্টর আমরা যদি বলি, তাহলে আর ক্যাপ ইজ টুয়ার্ডস দিস ডাইরেকশন, বাট এন ক্যাপ ইজ হিয়ার, অ্যান্ড সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ থিটা. So what will be the component of ds along r cap? ds cos theta. ds যদি এই বরাবর কম্পোনেন্ট নেই, তাহলে ds cos theta, in that case d omega is defined as ds cos theta upon r square. ds cos theta upon r square. And this is the general definition. This is the general definition. Sometimes we can write in this way also, d omega ds cos theta, দেখো তাই যদি এরকম এভাবে লিখে দেখো ds dot r cap, ds dot r cap upon r square. এটাকে আবার যদি ভেক্টর ফর্মে লিখি, তাহলে ds ডট আর ভেক্টর আপন আর কিউব। কারণ তোমরা জানো আর ক্যাপ মানে কি, আর ভেক্টর ডিভাইড বাই তার মড, তাহলে আর ক্যাপের জায়গায় যদি আর ভেক্টর ডিভাইড বাই মড লিখি, তাহলে আর স্কোয়ারটা আর কিউব হয়ে যাবে। আর এটা সিম্পল দেখো ds ডট আর মানে কি, ds cos থিটা আপন আর স্কোয়ার, ভেরি সিম্পল। তাহলে টোটাল সলিড অ্যাঙ্গেল হবে ক্লোজ ইন্টিগ্রেশন ডি ওমেগা, যদি আমরা করি মনে করো ক্লোজ ইন্টিগ্রেশন ডি ওমেগা একটা ক্লোজ সারফেসে, তাহলে সেটা হবে ক্লোজ ইন্টিগ্রেশন ds cos থিটা আপন আর স্কোয়ার, এবং এইটা সবসময় ইকুয়াল টু 4 পাই আসবে। যেমন ধরো এইটার ক্ষেত্রে আমরা কি জানি, এটার ক্ষেত্রে যদি আমরা কমপ্লিট কার্ভটা করি, এখানে কত আসে 2 পাই আসে, এটাকে ইন্টিগ্রেশন করলে 2 পাই আসবে, ক্লোজ ইন্টিগ্রেশন ডি থিটা সবসময় কী হবে 2 পাই হবে, সিমিলারলি ক্লোজ ইন্টিগ্রেশন ডি ওমেগা সবসময় 4 পাই হবে। ক্লিয়ার? তো একটা যদি কোনো ক্লোজ কার্ভ থাকে, ভেবে দেখো ক্লোজ কার্ভ হয়, তাহলে তার এখানে এই ইন্ডিপেন্ডেন্ট অফ শেপ অফ দিস কার্ভ, কার্ভটার শেপ কীরকম তার উপর ডিপেন্ডই করবে না, এইখানে অ্যাঙ্গেলটা সবসময় কী হবে, টোটাল অ্যাঙ্গেলটা 4 পাই হবে ফর 3 ডাইমেনশন, অ্যান্ড ফর 2 ডাইমেনশন it will always be 2 pi. This definition is only for spherical surface, but this definition is general. But the integration, the result of integration will always be same. If you integrate here, it will also give you 4 pi, and if you integrate here, it will also give you 4 pi. But the derivation of this integration is beyond of the scope of our syllabus. কারণ এটা হচ্ছে যে তাহলে একটা এরিয়া ভেক্টরকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কীভাবে লিখতে হয় জানতে হবে। সো দ্যাট ইজ মোর ডিফিকাল্ট ম্যাথামেটিক্স ফর জেই লেভেল। তাহলে আমরা কী করব, এই বিষয়টাকে আমরা জাস্ট মনে রাখবো এইভাবে যে এটা ইন্ডিকেশনটা 4 পাই। তোমরা এইখান থেকে কিন্তু ডেরিভেশনটা করতে পারবে, এটা জেনারেল ডেফিনেশন নয় যদিও, কারণ ডিএস ইকুয়াল টু কত বলো, ডিএস ইকুয়াল টু কত হবে, এস হয়ে যাবে, আর তো কনস্ট্যান্ট ফর স্ফিয়ার। যদি আমরা স্ফেরিক্যাল সারফেসের ক্ষেত্রে বলি, তাহলে ইন্টিগ্রেশন ডিএস মানে এস, তাহলে যেটা ডি ওমেগা লিখেছিলাম সেটাকে আমি যদি সিম্পল ওমেগা লিখি, ভেবে দেখো, তাহলে সেটা হয়ে যাবে এস আপন আর স্কোয়ার। তাহলে এস কত 4 পাই আর স্কোয়ার, সারফেস এরিয়া অফ স্ফিয়ার আপন আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার যদি ক্যান্সেল হয়, তাহলে এটা হয়ে যাবে 4 পাই। বুঝা গেল?
সিমিলারলি এইখানেও দেখো আমরা যদি করি ইন্টিগ্রেশন করি এটা ডিএল মানে কত 2πr ইন্টিগ্রেশন ডিএল যদি আমরা থিটা ইকুয়াল টু কত হবে 2πr আপন আর ইকুয়াল টু 2π। বাট এই যে ডেরিভেশনটা আমরা করছি ফর স্পেশাল কেস করছি না, এটা ফর সার্কেলের জন্য করলাম, এটা স্ফিয়ারের জন্য করলাম। কিন্তু যদি আমরা জেনারেল যে কোনো পার্ট অফ সারফেস করি তাহলে কিন্তু ধরে যদি আমরা ডিএমকে ডিফাইন করি তারপর যদি ক্লোজ ইন্টিগ্রেশন করি সেম আসবে সবসময়। বাট দিস ডেরিভেশন ইজ নট ইন আওয়ার সিলেবাস। ক্লিয়ার? এইটুকু কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি কিন্তু গস থিওরামের যে ডেরিভেশন সেই ডেরিভেশনটা করতে পারবে এবং গস থিওরামের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টও বুঝতে পারবে। তাহলে দেখো হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট অফ গস থিওরাম। গস থিওরামের স্টেটমেন্ট কী বলছে না, মনে করো সাপোজ কোনো একটা ক্লোজ সারফেস রয়েছে, সাপোজ দিস ইজ আ ক্লোজ সারফেস, এবং এই ক্লোজ সারফেসের মধ্যে একটা নয় অনেক চার্জ থাকতে পারে, কিছু চার্জ আছে মনে করো, সেই সমস্ত চার্জগুলো যদি যোগফল আমি বলি সামেশন কিউ। সামেশন কিউ মানে কি? সামেশন কিউ মানে হচ্ছে অ্যালজেব্রিক সাম, মানে প্লাস মাইনাস সব নিয়ে। মানে ব্যাপারটা হচ্ছে যে এই গস থিওরাম বলছে যে যদি এখানে একটা টোটাল চার্জ থাকে কিউ ইনসাইড, আমরা সামেশন কিউ ইনসাইড অনেক সময় এইভাবে আমরা বলতে পারি। ওকে, বা যদি আমাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে আমি এইভাবে বলতে পারি যে সাপোজ মনে করো একটা এখানে সারফেস রয়েছে, বুঝো এখানে একটা সারফেস রয়েছে যে মানে ক্লোজ সারফেস রয়েছে, যে সারফেসটার ভেতরে অনেকগুলো চার্জ রয়েছে Q1 Q2 Q3 আবার একটা মাইনাস Q4 এইভাবে লিখে দিলাম। তাহলে টোটাল যে সামেশন কিউ ইনসাইড হবে সেই সামেশন কিউ ইনসাইড হবে Q1 প্লাস Q2 প্লাস Q3 মাইনাস Q4। আমি বুঝতে পারলাম, মানে উইথ সাইন হবে, এইটা বুঝতে হবে প্রথম। তাই যদি একটা সারফেসের মধ্যে কিউ ইনসাইড চার্জ থাকে, টোটাল সামেশন কিউ ইনসাইড চার্জ থাকে, তাহলে এর যে ইলেকট্রিক ফ্লাক্সটা হবে, নেট ইলেকট্রিক ফ্লাক্স বা টোটাল ইলেকট্রিক ফ্লাক্স টু দিস সারফেস, দ্যাট ইজ ক্লোজ ইন্টিগ্রেশন E dot ds, and this closed integration E dot ds should be equal to summation q inside upon epsilon naught. So this is Gauss theorem. This is the statement of Gauss theorem. যে যদি আমরা এই সারফেসটার ভেতরে কত চার্জ আছে জানি, তাহলে আমাকে সারফেস ইন্টিগ্রেশনটা না করেই আমি বলতে পারবো যে এর ভেতরে কত, এর ফ্লাক্সটা কত। দেখো নর্মালি আমরা যদি সারফেস ইন্টিগ্রেশনটা করি তাহলে আমরা ফ্লাক্স জানতে পারবো, অথবা আমাদের যদি জানা থাকে ওই সারফেসটার ভিতরে কত চার্জ আছে তাহলে এই ফর্মুলাটার সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো। দুটোই আমরা করতে পারি, কিন্তু আমরা দেখবো অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশনস কী কী গিভেন আছে বা কী কী নির্ণয় করা পসিবল। মনে করো অনেক সময় কী হবে যে মনে করো সারফেসটার ভেতরে আমরা চার্জ জানি, তাহলে আমরা ফালতু সারফেস ইন্টিগ্রেশন করতে যাব কেন? আমরা সিম্পল কিউ ইনসাইড বা এপসাইলন নট করে আমরা বের করে নেব ফ্লাক্স। কখনো কখনো এমন হবে যে এই কিউটা গিভেনই নেই, কত রয়েছে ভেতরে চার্জ, তাহলে সেখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড গিভেন আছে, সেই ইলেকট্রিক ফিল্ড থেকে আমরা ই ডট ডিএস করে সেখান থেকে আমরা বের করব ইলেকট্রিক ফ্লাক্স। এবং এই ইকুয়েশনটাকে ইউজ করে আমরা বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ডও নির্ণয় করতে পারবো, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন অফ গস থিওরাম আমরা দেখব। এইবারে যে বিষয়টা আমি বলতে চাইছিলাম যে হাউ উই ক্যান প্রুভ দিস থিওরাম, কারণ আমরা যদি সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট আমাদের কাছে থাকে তাহলে কিন্তু এটাকে ডেরিভেশন করা বা প্রুফ করাটা খুবই সিম্পল বিষয় আমাদের কাছে। দেখো ফর এক্সাম্পল আমি মনে করছি যে এটা একটা সারফেস রয়েছে, ক্লোজ সারফেস, এবং এইখানে সমস্ত চার্জ একটা পয়েন্ট আমি বলছি রয়েছে সামেশন কিউ, এটাকে আমি সিম্পল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি ফর কনভিনিয়েন্ট, সামেশন কিউ ইনসাইডটাই। তাহলে এইখানে যদি মনে করো একটা সাপোজ সিম্পল একটা ডিএস থাকে, যে ডিএস এর ডাইরেকশন মনে করো এই বরাবর রয়েছে, দিস ইজ ডিএস ভেক্টর, আমি এন ক্যাপ দিয়ে বলছি ডাইরেক্ট। আর এই চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দ্যাট ইজ অ্যালং দিস ডাইরেকশন, দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ফর এক্সাম্পল। ওকে, তাহলে একটা কথা ভেবে এখানে দেখো যে এই ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস যেটা আমরা লিখছি সেটা আসলে কি। এটা যদি অ্যাঙ্গেলটা মনে করো আমি ফর এক্সাম্পল এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলছি, তাহলে দেখো আমি যদি লেফট হ্যান্ড সাইড বলি তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, তার মানে দিস ইজ নাথিং বাট ক্লোজ ইন্টিগ্রেশন ইডিএস কস থিটা, বটে কিনা। ই এর ভ্যালুটা আমি যদি বসাই ফর দিস পয়েন্ট চার্জ হিয়ার at a distance r which is along this direction, so it will be close integration 1 by 4 pi epsilon naught into q upon r square into ds into cos theta। এর ভ্যালুটা বসালাম। এবারে দেখো
যেগুলো কনস্ট্যান্ট টার্ম বাইরে লিখি কিউ অপন 4πε0, আর ক্লোজ ইন্টিগ্রেশনের ভেতর লিখছি ds cos θ upon r স্কোয়ার। তো এই দেখো ক্লোজ ইন্টিগ্রেশন ds cos θ upon r স্কোয়ার, এটাকে সলিড অ্যাঙ্গেল ছিল। তাহলে এইটার যে ইন্টিগ্রেশনটা 4π হবে সবসময় রেজাল্টটা, তাহলে কিউ বাই 4πε0 ইন্টু 4π, তাহলে 4π ক্যান্সেল হয়ে গেল, সো ইট উইল বি সিম্পলি কিউ আপন ε0। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এটা দিস ইজ রাইট হ্যান্ড সাইড, তার মানে আমরা সিম্পল প্রুফটা করতে পারলাম, দেখো যে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ আপন ε0। তাহলে এটা যতগুলো কিউ থাকবে তাহলে সামেশন কিউ হলে ইনসাইড, তাহলে এখানে হবে সামেশন কিউ ইনসাইড আপন ε0 সারফেস ইন্টিগ্রেশন। সো দিস ইজ Gauss theorem, the derivation of Gauss theorem. ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা কী করব, আমরা এই যে Gauss theorem-এর যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশানগুলো পড়বো এবং কিছু কোয়েশ্চেনও আমরা করাবো। ঠিক আছে, কিছু কোয়েশ্চেনও আমি নিয়েছি, দেখো এই কোয়েশ্চেনগুলো আমরা করবো নেক্সট ক্লাসে। ওকে, তো আজকে এইটুকুই থাক। থ্যাংক ইউ ভেরি মাচ।